আজকে আমরা আরআরবি এনটিপিসি যে এক্সামটা রিসেন্ট হলো তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সেটে যে কোশ্চেনগুলো ম্যাথের পড়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় একটি ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 63, যদি সে ভূগোলে 20 নাম্বার বেশি এবং ইতিহাসে 2 নাম্বার বেশি পেত তাহলে তার গড় নাম্বার হতো 65। তাহলে পরীক্ষায় কতগুলি বিষয় ছিল? সহজ প্রশ্ন, কিভাবে করবে দেখো। গড় নাম্বার 63, মনে করলাম পরীক্ষায় বিষয় ছিল কতগুলো এক্স সংখ্যক বিষয় ছিল, তাহলে যদি গড় নাম্বার 63 পায় তাহলে মোট নাম্বার কত? 63-এর সাথে এক্স গুণ করবো, গড় গুণিত দুটো গড় মানে গড় গুণিত সাবজেক্ট। এবার এর সাথে সে যদি ভূগোলে 20 নাম্বার বেশি পেত তাহলে তার মোট নাম্বার 20 বেশি হতো, কারণ কোনো না পরীক্ষায় যদি কোনো সাবজেক্টে একটা নাম্বার বেশি পায় পুরো টোটালেও সেটা বাড়বে। আর ইতিহাসে যদি 2 নাম্বার বেশি পেত। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা এটা যোগ করব তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, গড়টা হচ্ছে 65, কিন্তু বিষয়গুলো কি সংখ্যা কি পরিবর্তন হলো? এক্স বিষয়টা কি এক্স প্লাস 1 বিষয় হলো? নিশ্চয়ই না, বিষয় সেম রইলো। তাহলে সেটা হয়ে গেল 65x। ওকে, ব্যাস আমরা এবার বিয়োগ করে দেবো 65 থেকে 63, বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 2x সমান, তাহলে 20 2 22, তাহলে x সমান কত হবে? x সমান হবে 11। আশা করি বোঝা গেল, সহজ প্রশ্ন কিছুই নয়, কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। একটু মাথার মধ্যে রাখতে হবে বেশি ক্যালকুলেশন করার কিন্তু প্রয়োজন নেই। তাহলে বিষয় ছিল কতগুলো? 11, অপশন এ আমাদের কারেক্ট। ওকে, পরবর্তী প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের এই ওয়েট ফর জব থেকে রেলওয়ে, জিকে, ডাব্লিউবিপি, কেপি এগুলোর প্র্যাকটিস সেট এবং সমাধান সহ সাজেশন তোমরা এখান থেকে পারচেস করতে পারবে। ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, সামনের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য। তো নিজের প্রস্তুতিকে আরো জোরদার করতে এবং নিজেকে সাফল্যের জায়গায় নিয়ে যেতে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। নিজেদের সাফল্যকে অবশ্যই চূড়ান্ত করো ওয়েট ফর জবের সাথে। ধন্যবাদ। চলো পরবর্তী প্রশ্ন। 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যের একটি গুহাকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতি কত হবে? এবার দেখো, যখন কোনো ট্রেন কোনো গুহাকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস গুহার দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য যেভাবে আমরা বলি দুটোই কিন্তু অতিক্রম করে। তার মানে তাকে টোটাল অতিক্রম করতে হবে 1500 মিটার। 1500 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে 1500 মিটার দূরত্ব সে যে অতিক্রম করবে সেই জন্য তার সময় কত লাগবে? তার সময় লাগবে 1 মিনিট। তার মানে ট্রেনটার গতিবেগ হতে হবে 1 মিনিটে 1500 মিটার। তাহলে মিনিট পার মিটারকে, মিটার পার মিনিটকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। তাহলে 1 মিনিটে সে যদি 1500 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 1500 গুণিত 60, তাহলে এই কিলোমিটার যাবে প্রতি মিনিটে। তাহলে ঘন্টায় কত যাবে? তাহলে ঘন্টায় যেতে যাওয়ার জন্য আমাদের আরো 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আরো 60 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে এত মিটার পার ঘন্টা। এবার এটা তো আমাদের কিলোমিটার করতে হবে, তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে। তাহলে সরি, একটা 60 বেশি লিখলাম কারণ মিনিট ছিল, সেকেন্ড নয়। তাহলে 1 মিনিটে যাবে 1500 গুণিত 60 বাই 1000। ব্যাস, এটা কত হবে আমরা বের করে নেবো। 1 2 3, 1 2 3 কেটে নেবো। 15 5 75, 15 6 90, 90 কিলোমিটার পার আওয়ার। খুবই সহজ প্রশ্ন, কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। একটি ক্যাম্পে 300 জন যে সৈনিক হয় তাদের 9 দিনের খাওয়ার মজুদ ছিল। 2 দিন পর 125 জন লোক অন্যত্র চলে গেল, বাকি লোকের কতদিন চলবে? এবার দেখো অঙ্কটা ঝট করে একটু মাথায় রাখবে। 300 জনের 9 দিনের খাওয়ার, এটা মাথা থেকে সরিয়ে দিয়ে 2 দিন পর বলেছে, তার মানে অলরেডি 2 দিন চলে গেছে। তাহলে আমরা মনে রাখবো যে এখন কিন্তু 300 জন খাদ্যের 7 দিনের খাওয়ার মজুদ আছে, কারণ 2 দিন অলরেডি চলে গেছে। এবার 125 জন যদি চলে যায় তাহলে বাকি কতজন থাকবে? 300 থেকে 125 বিয়োগ করলে হবে 175 জন। তাহলে 175 জনের ডি দিন চলবে, তাহলে জন ইন্টু দিন সমান, এখানেও জন ইন্টু দিন হবে। ব্যাস, এখানে আমরা দিন ডি সমান বের করে নেব। ডি সমান 300 গুণিত 7 ডিভাইডেড বাই 175। ব্যাস, 25 দিয়ে কাটবো, 25 3 75, 25 4 100, 25 5 125, 25 6 150, 25 7 175। তাহলে 25 7 175, 25 1 25, 25 2 25 1 25,
25 একে 25, 25 2 এ 50, তাহলে হ্যাঁ, তা আমাদের হচ্ছে 25, 25 সাথে 175, 25, হ্যাঁ ঠিক আছে। আর আমাদের এখানে 7 7 আমরা কাটাকাটি করব, তাহলে ডি সমান হয়ে যাবে 12। তাহলে অবশ্যই 12 দিন লোকে মানে বাকি খাদ্যে বাকি লোকের 12 দিন চলবে। আশা করি বোঝা গেছে। সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? দেখো 1.7 মানে 17/10, 0.51 মানে 51/100 এবং 153/1000, এই তিনটি সংখ্যা। এবার কোন তিনটে সংখ্যা যদি ভগ্নাংশের গসাগু বের করতে হয়, তাহলে উপরের যে তিনটে সংখ্যা সেই তিনটার গসাগু করতে হবে। তাহলে 17, 51 আর 153 গসাগু কত? অবশ্যই 17। আর নিচে 10, 100 আর 1000 এর লসাগু কত? লসাগু হবে 1000। তাহলে এটাই হবে এই ভগ্নাংশের গসাগু। তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.017। এখানে মাথায় রাখবে, যদি সংখ্যাগুলো লসাগু বের করতে বলতো, তাহলে লসাগু হতো 17, 51 আর 153 লসাগু বের করতাম, আর নিচে হতো 10, 100 আর 1000 এর গসাগু। ঠিক আছে? তার মানে যদি গসাগু বের করতে বলে উপরেরটার হবে গসাগু, নিচে হবে লসাগু। আর যদি লসাগু বের করতে বলে উপরেরটা হবে লসাগু, নিচেরটা হবে গসাগু। মানে লব আর হরের কথা বলছি। ওকে, এটা যেন মাথায় থাকে। চলো, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 0.017, অপশন সি আমাদের কারেক্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে? রমেশ 10,800 টাকায় 75টি জিনিস ক্রয় করে 5টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতিতে বিক্রি করে। একটি জিনিসের বিক্রয় মূল্য কত? এটা সলভ করার সময় তোমরা যদি ভাবো 75টা জিনিস কিনেছে, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য বের করব, সেখানে 5টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে বিয়োগ করব, মানে যেহেতু বিক্রি আছে বিক্রি অনেক কিছু হবে। এত কিছু ভাবতে হবে না, একদম ছোট্ট এক লাইনে হয়ে যাবে। কিভাবে দেখো, একটি জিনিসের বিক্রয় মূল্য আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এক্স, মানে যেটা আমরা বের করব। তাহলে দেখো 10,800 টাকা সে টোটাল মানে ক্রয় মূল্য, তাই তো? তাহলে যেহেতু তার ক্ষতি হয়েছে, তাহলে 75টা জিনিসের বিক্রয় মূল্য থেকে যদি আমরা বিয়োগ করি, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা বিয়োগ করলাম, তাহলে কি হলো? ক্ষতি হলো। এবার ক্ষতিটা কত? 5টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। দেখো ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেল 80x সমান 10800। তাহলে এক্স সমান কত? 10,800/80, 0 0 কেটে দেবো। 8 দিয়ে আমরা কাটবো, 8 একে 8, 8 একে 8, 2, 8 3 24, 8 3 24, 40 রয়েছে, 8 5 40। তাহলে অ্যান্সার হয়ে গেল 135 টাকা। দেখো বোঝা গেল, এক লাইনে খুব সহজে আমরা করে নিতে পারলাম, শুধুমাত্র ওটা ধরার জন্য। না হলে যদি একটা জিনিসের ক্রয় মূল্য বের করি, তারপরে তার বিক্রয় মূল্য করি, অনেক সমস্যা। ওকে, এটা আমরা খুব সহজে পদ্ধতি করতে পারি। পরবর্তী প্রশ্ন, 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36 এবং 4% ছাড়ের পার্থক্য। এবার তোমরা যদি এখানে ভুল করে 500 টাকার আগে 40% ছাড় বের করো, তারপর আবার বের করলে 500 টাকার একবার 36, তারপর 4%, একটু সমস্যায় পড়ে যাবে। কেন? কারণ 40% ছাড় আর 36 আর পরপর -4 পার্থক্য আমাদের বের করে নিতে হবে। তাহলে সেটা কত? সেটা হচ্ছে 36 - 4 × 36 × 4/100। তাহলে এটা হয়ে যাবে 36/25। এবার বাকিটা -40 প্লাস 36/25। এবার এটা শুধু বোঝার জন্য বললাম। এবার দেখো, আমরা দেখতেই পাচ্ছি 40%, আর এখান থেকেও 40, তার সঙ্গে এটা এক্সট্রা, তার মানে এক্সট্রাটাই নিশ্চয়ই পার্থক্য। ব্যাস, তাহলে আমরা এটাই বের করব, 500 টাকার উপরে 36/25%, মানে নিচে 100। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। খুবই সহজ। তাহলে আমরা কাটাকাটি করলাম, 1 2, 1 2, 5 5 এ 25। তাহলে তাহলে এটা কত হচ্ছে? 5 7 এ 35, 5 2 বলে 7.20 টাকা। খুবই সহজ প্রশ্ন, করতে গিয়ে দেখলাম ভীষণ সহজ হলো। পরবর্তী প্রশ্ন, এটা একটু জটিল প্রশ্ন, জটিল বলবো না, একটু ক্যালকুলেশন করতেই হবে। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি আর 1/60 অংশ হলুদ হলে বাকি অংশ সবুজ। তাহলে সবুজ অংশটা 12.08 রয়েছে। তার মানে এখানে কিছুই করার নেই, আমাদের শুধু ভগ্নাংশ কিন্তু যোগ করতেই হবে। 1/10 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/40 প্লাস 1/50 প্লাস 1/60।
এবার দেখো এই যোগটা করাটাও একটা আর্টের মধ্যে পড়ে। কিরকম? আমরা যোগ করব কিভাবে, যে এখানে 10, 20, 30 আর 60, মানে প্রথমে এই যে 10, 20, 30 আর 60, এটা দেখো যদি লসাগু করি তাহলে আমাদের এখানে 60 হয়ে যাবে। তাহলে খুব সহজে দেখো 10 6 60, 2 3 60, মানে 20 3 60, 30 2 60, 60 1 60 হয়ে গেল। প্লাস এটা বাকিটা আমরা করব 200, তাহলে 5 4। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 6 3 9 10 12/60। তাহলে 12 5 60 আর 9/200। তাহলে 1 5 প্লাস 9 200। তারপরে এলসিএম করে নেব 200। তাহলে 5 5 4 20, মানে 40 প্লাস 9 মানে হচ্ছে 49 200। তাহলে টোটাল মিলিত হলো 49 200। এবার বাকি যে অংশটা রয়েছে সেটা তাহলে কত হবে? 49 200 যদি এটা হয়, তাহলে বাকি অংশটা 1 মাইনাস 49 200 হবে। তাহলে সেটা কত হবে? সেটা হবে 151/200। তাহলে শর্তানুযায়ী পুরো যে খুঁটিটার 151/200 অংশ, এটা সমান হচ্ছে 12.08। তাই তো? তাহলে এক অংশ কত হবে? 12.08, মানে 1208 ডিভাইডেড বাই 100 ইন্টু 200/151। আমরা কাটাকাটি করবো 0 0 0 0, ব্যাস 151 8-এ, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 2 16 মিটার। তাহলে দেখো কিছু করার নেই, কারণ এখানে ক্যালকুলেশনটা করতেই হবে। ওকে, তাহলে খুঁটিটার দৈর্ঘ্য 16 মিটার। চল পরবর্তী প্রশ্ন কি বলেছে? 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 8 জন লোকের ওই পুকুর কাটতে কত সময় লাগবে? ভীষণ সহজ অঙ্ক। ম্যান মানে 24 জন ইন্টু দিন সমান আবার দিন ইন্টু ম্যান, ব্যাস। তাহলে আমরা এখান থেকে x সমান পেয়ে যাব 24 গুণিত 12 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিনে 24, তাহলে 12 দিনে 36। তাহলে ওই পুকুর কাটতে লোক লাগবে 36 জন লোক। ঠিক আছে, 36 জন লোক 8 দিনে ওই পুকুর কেটে নিতে পারবে। সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12, 15 এবং 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে দেখো করাটা কিভাবে হয়, দেখো কিভাবে হবে অঙ্কটা, ভীষণ সহজ। তাহলে 12, 15 এবং 18 এর আমরা কি করব? লসাগু বের করবো। তাহলে 2 6 18, 2 9 18, তাই তো? এবার দেখো আমরা 3 দিয়ে করব, 3 2 6, 3 3 9, 3 5 15। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 10, আর হচ্ছে 3 6 দিয়ে 12, 6 3 18, 180। এবার দেখো অপশনের মধ্যে 180 নেই, তাহলে 180 আমরা মাল্টিপলে যাবো, 180 2 360, সেটাও দেখো নেই। তাহলে 180 সঙ্গে 3 যাব, 103 হবে 540, কিন্তু 540টা তো বিভাজ্য হবে। তাহলে আমাদের এর সাথে কি করতে হবে? ভাগশেষের জন্য 4 যোগ করতে হবে, তাহলে হবে 544। তাহলে এটাও সহজ অঙ্ক, অপশন ডি আমরা অ্যান্সার করে নিতে পারলাম। ওকে, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে। কোন ক্রিকেটার 10টি ইনিংসে গড় রান করে 21.5, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান বেড়ে 24 হবে? তাহলে দেখো কিছুই না, 10টা ইনিংসে গড় 21.5, তাহলে মোট কত? 215 10টা ইনিংসে। এবার পরবর্তী ইনিংসে মনে করলাম এক্স রান করি, তাহলে তার গড় রান বেড়ে হলো 24। তাহলে ইনিংস কতগুলো হলো? 10টা ছিল, এখন 11টা হলো, 24 গুণিত 11। তাহলে এটা সমান কত? 24কে 11 দিয়ে গুণ করলে 24 11 264, 264। তাহলে 215 প্লাস এক্স সমান 264। তাহলে এক্স সমান কত? 215 থেকে 264 থেকে 215 বাদ দেবো, তাহলে অ্যান্সার হবে 9 আর হবে 4, তাহলে 49। তাহলে পরবর্তী ইনিংসে তাকে 49 রান যদি সে করে, তাহলেই তার গড়টা বেড়ে 24 হবে। আশা করি বোঝা গেল। তাহলে এই ধরনের যদি আরো প্রশ্ন আরআরবি এনটিপিসি আমরা করলাম, পরের ক্লাসে আমরা আবার কিছু প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার এরকম আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলো নিজেরা কিন্তু যখন তোমরা ভিডিও দেখবে, ভিডিও দেখার সময় পজ করে একটু অ্যান্সার করবে, তারপরে দেখার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে না দেখে একটু, বা যেগুলো ভালো লাগবে নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবে। ওকে, চলো, থ্যাংক ইউ।